সাতক্ষীরা থেকে গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান শাহেদ। শাহেদ ইস্যুতে মুখোমুখি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর। করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৫৩৩। এটি নিউজ দেখছেন, নিউজ এট 3-তে সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। দর্শক, করোনা টেস্ট ও জালিয়াতি ভুয়া রিপোর্ট তার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে অবশেষে আজ ভোর 5:10 গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর রিজেন্টের চেয়ারম্যান শাহেদ এখন রয়েছেন র্যাব সদর দপ্তরে। সেখানে আছেন সহকর্মী ইমরান হোসেন সুমন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সুমন, বিকেল 3টায় তো র্যাবের আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা রয়েছে, ব্রিফিং শুরু হয়েছে কিনা জানাবেন। যে বিষয়টি এখন সবার আলোচনার কেন্দ্রে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবেন। এই প্রতারক মোহাম্মদ শাহেদ, যিনি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান এবং এই হাসপাতালের মধ্য দিয়ে প্রতারণার মাধ্যমে যিনি অর্থ আত্মসাৎ করেছিলেন সেই বিষয়ে এবং বেলা 3টার দিকে সংবাদ সম্মেলনটি করার কথা এবং আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে যে তার সংবাদ সম্মেলনটির জন্য। সহকর্মী তারিফ, আপনি ডান দিকে যেই র্যাবের আইন গণমাধ্যম শাখার অন্যান্য তরফ থেকে জানানো হয়েছে প্রায় 1.5 লাখ টাকার তারা জাল টাকা উদ্ধার করেছে। গোপন একটি অফিস ছিল রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের কাছ থেকে এবং আমরা দেখছি র্যাবের মহাপরিচালক সংবাদ সম্মেলনের জন্য তিনি আসছেন এবং আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনটি করা হবে এবং আমরা তার বক্তব্য হচ্ছে এবং আমরা মাইক্রোফোন দিয়ে সরাসরি তার বক্তব্য এই মুহূর্তে চলে যাব। সবাই একটু বক্তব্য চলে যায়। আপনারা যারা আসছেন সবাই বসে যান। ভাই এক্সকিউজ মি, পেছনে গেলেন আমরা একটা মিনিট নেব, ঠিক আছে? এরপর হচ্ছে শুরু করে একটু স্বাস্থ্যবিধি অনুসরণ করেন কাইন্ডলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই প্রেস ব্রিফিং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। মহামারী করোনার প্রভাবে সমগ্র পৃথিবী জুড়ে বিপর্যস্ত মানব জীবন। সারা বিশ্ব একত্রিত হয়ে লড়াই করে যাচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। এরই মাঝে বাংলাদেশে এই করোনাকালীন সময়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী করোনা সামগ্রী নিয়ে নানা রকম অনিয়ম করে যাচ্ছে। এছাড়া করোনা হাসপাতাল পরিচালনার নামে প্রতারণা, ভুয়া রিপোর্ট ও চিকিৎসার নামে রোগীদের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে। এ লক্ষ্যে র্যাব বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে, যা আপনারা গণমাধ্যমে প্রচার করেছেন। এরই ধারাবাহিকতায় উঠে আসে রাজধানীর রিজেন্ট হাসপাতালের নাম। র্যাব কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে
রিজেন্ট হাসপাতালে নানাবিধ অনিয়মের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। গত 6 জুলাই তারিখে রিজেন্ট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, করোনা পরীক্ষার ভুয়া সনদপত্র প্রদান, অর্থের বিনিময়ে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অনুমতি ব্যতি রেখে রোগীদের বাড়ি হতে নমুনা সংগ্রহ, করোনা চিকিৎসায় অব্যবস্থাপনা, জিডি এবং প্রেস ব্রিফিং এর মাধ্যমে অপরাধ গোপনের চেষ্টা করা, উত্তরায় প্যাথোলজিক্যাল সেন্টার স্থাপনের অনুমতি গ্রহণ করে হাসপাতাল পরিচালনা ইত্যাদি। উপরোক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা এবং প্রধান কার্যালয় সিলগালা করে দেয়। পরবর্তীতে 17 জনকে আসামি করে র্যাব বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করা হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই মামলা আমরা দায়ের করি। মামলার 17 জন আসামির মধ্যে 8 জনকে গ্রেফতার করা হয়, বাকি 9 জন পলাতক ছিল। পরবর্তীতে 8 জুলাই 2020 তারিখে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের মুখপাত্র তারিকুল ইসলাম ওরফে তারেক শিবলিকে ঢাকার নাখালপাড়া হতে গ্রেফতার করা হয়। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের নানা রকম প্রতারণা ও অনিয়মের সংবাদ আপনারা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করেন। ফলশ্রুতিতে দেশবাসীর মাঝে অন্যতম একটি প্রত্যাশা হয়ে যায় শাহেদের গ্রেপ্তার। র্যাব তার পেশাগত দায়িত্ববোধ থেকে এই ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। এ লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি পায়। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি বৃদ্ধি করা হয়। ধারাবাহিক অভিযানে গত 14 জুলাই তারিখ সন্ধ্যা অনুমান 19 ঘটিকার দিকে শাহেদের প্রতারণার অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি এবং মামলার 2 নম্বর আসামি মোহাম্মদ মাসুদ পারভেজকে গাজীপুরের কাপাসিয়া এলাকা হতে র্যাব গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামি শাহেদের সম্ভাব্য পরিকল্পনা এবং অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সে পলাতক আসামি শাহেদের দেশ ত্যাগের কয়েকটি পরিকল্পনা র্যাবকে অবহিত করে। ফলে আমরা সাতক্ষীরা, বেনাপোল, বুড়িমারি, সাপাহার সহ বিভিন্ন স্থানে সীমান্তবর্তী এলাকায় গমনাগমনের রাস্তায় আমরা নজরদারি বৃদ্ধি করি। প্রাপ্ত তথ্য যাচাই, বিশ্লেষণ ও পর্যালোচনা করে সাতক্ষীরার সীমান্তবর্তী অঞ্চলে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে র্যাবের ইন্টেলিজেন্স উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম, বিপিএম সেবা পিএসসি এর নেতৃত্বে গোয়েন্দা নেটওয়ার্ক সুদৃঢ় করা হয়। ইন্টেলিজেন্স উইং এর পরিচালকের নেতৃত্বে র্যাবের এয়ার উইং, গোয়েন্দা দল, র্যাব 6 এর অধিনায়ক সহ র্যাবের 6 এর সদস্যবৃন্দ এই অভিযান পরিচালনায় অংশগ্রহণ করে। র্যাব সদর দপ্তর হতে সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এর আমাদের পাশে এখানে দণ্ডায়মান আমাদের এডিজি অপারেশন, তিনিও এই বিষয়ে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখে নির্দেশনা দিয়ে এই পরিকল্পনায় সহযোগিতা করেছে। আমরা সকলেই এই কার্যক্রমে সম্পৃক্ত থেকেছি। অদ্য 15 জুলাই 2020 তারিখ সকাল অনুমান 5টার দিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান পলাতক আসামি সাহেবকে সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকার কুমোরপুর অঞ্চল দিয়ে পার্শ্ববর্তী দেশে পলায়নকালে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকায় পরবর্তী
কার্যক্রমের জন্য নিয়ে আসা হয়। অতঃপর সে সহ গ্রেপ্তারকৃত মাসুদকে নিয়ে উত্তরায় শাহেদের অপর একটি কার্যালয়ে অভিযান পরিচালনা করে 1,46,000 টাকার মতো জাল টাকা তার কার্যালয় থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি শাহেদ নিজেকে কখনো অবসরপ্রাপ্ত বা চাকরিরত সেনা কর্মকর্তা, কখনো মিডিয়া ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিত বলে জানতে পারি। সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণার কাজে ব্যবহার করত। এছাড়া সে বালু ও পাথর ব্যবসায়ী এমনকি রিক্সা চালকদের ভুয়া লাইসেন্স দিয়ে প্রতারণা করেছে বলে জানা যায়। গ্রেফতারকৃত শাহেদ নিজেকে সুধী ও ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে সে একজন চতুর, ধুরন্ধর, অর্থলিপ্সু লোক। MLM কোম্পানির নামে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন অভিযোগে তার নামে বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে এবং বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি তার বিরুদ্ধে 50টির অধিক মামলা আছে। আমরা সেই তথ্য যাচাই বাছাই করে দেখছি। সম্প্রতি রিজেন্ট হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ রিজেন্ট হাসপাতালের COVID-19 পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। COVID-19 আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা বিনামূল্যে করার কথা থাকলেও এ ব্যক্তি প্রতি রোগীর নিকট হতে 3,500 থেকে 4,000 টাকা এবং পুনরায় পরীক্ষার জন্য 1,000 টাকা করে গ্রহণ করতেন। এছাড়াও ICU ওয়ার্ডে রোগীদের ভর্তি রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করতে। 10,000-এর অধিক COVID-19 রোগীর পরীক্ষা করে তন্মধ্যে প্রায় 6,000-এর অধিক ভুয়া রিপোর্ট তৈরি করে বলে জানা যায়। একদিকে সে রোগীর কাছ থেকে টাকা নিয়েছে, অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিল সংগ্রহের জন্য জমা দিয়েছে বলে আমরা জানতে পারি। চুক্তি মোতাবেক তার বিনামূল্যে চিকিৎসা করার কথা ছিল। এ সকল অনিয়ম প্রতারণার ফাঁদের মূল পরিকল্পনাকারী এই আমাদের প্রতিধৃত মোহাম্মদ শাহেদ। গ্রেপ্তারকৃত আসামি শাহেদকে জিজ্ঞাসাবাদে জানা যায় সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে সে এক এক জায়গায় এই কদিন আত্মগোপনে ছিল। সে ঢাকা সহ কক্সবাজার, সাতক্ষীরা, কুমিল্লার বিভিন্ন অঞ্চলে সুকৌশলে আত্মগোপন করে অবস্থান করে। সর্বশেষ সাতক্ষীরার দেবহাটার কোমরপুর সীমান্তবর্তী সাকরা বাজারের পাশে লবঙ্গপাতি খাল দিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিল। ওই সময় তাকে রেপ করতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্ণিত আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে দেশব্যাপী নজরদারি অভিযান পরিচালনার জন্য আমি বিশেষভাবে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও জনগণের সার্বিক সহযোগিতা এবং গণমাধ্যম কর্মীদের যে সকল সময়ের যে সহযোগিতা, এজন্য সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আনুষ্ঠানিক বক্তব্য শেষ করছি। সালাম। ঢাকা উনি কবে ছেড়েছেন এবং তার সাথে বেশ কিছু প্রভাবশালী যারা কর্পোরেশন এবং ফেডারেশনের আমরা ছবি দেখেছি, এই নয়কে চেষ্টা করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাগের মধ্যে আমরা এই বিষয়গুলো আসলে কি মানে আপনারা জানেন যে তার বিরুদ্ধে আমরা বলেছি তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে। উনি কি মানের প্রতারণার কাজ
করতে পারেন, এইটা জাস্ট একটা ধারণা আপনারা পেয়েছেন তার মামলার সংখ্যা। এ থেকে বোঝা যায় যে উনি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দ্রুত স্থান পরিবর্তন করেছেন এবং আমরাও তাকে ফলো করেছি এবং ফলো করতে পেরেছি বলেই আমরা আজকে সফল হয়েছি। তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চতুরতার সাথে উনি ওনার স্থান পরিবর্তন করেছেন, আমরাও ফলো করেছি, আমরাও গিয়েছি এবং সবশেষে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ঢাকা ছেড়েছে, আমরা বিভিন্ন তারিখে, সে ঢাকা থেকে গিয়েছে আবার ঢাকায় এসেছে, এরকম বিভিন্ন হয়েছে। এটা কখনো ব্যক্তিগত গাড়ি, কখনো অন্য ট্রান্সপোর্ট, কখনো হেঁটে, এক এক সময় ট্রাকেও গিয়েছে, ট্রাকেও উনি করেছেন, এক এক সময় এক এক যানবাহন ব্যবহার করেছেন, কখনো হেঁটেও গিয়েছে। আবার আপনারা দেখেছেন যে এই নৌকা দিয়ে যখন পার হচ্ছিলেন তখন আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমরা জানি যে উত্তরবঙ্গে জিডি আছে, তার বিরুদ্ধে রবীন্দ্র আছে, এরকম একটি ক্ষমতা আমাদের হাতে দিয়ে গেছে। আমার প্রশ্ন হলো, এমন একজন ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচালিত পাখিকে কীভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন এমনকি আমরা দেখেছি রহমতের সাথে দেখা করতে যেতে পেরেছে, এটি আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের বার্তা দিয়ে এই ধরনের একটি প্রতারক আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির সামনে কেউ হাজির হতে পেরেছিলেন, তাহলে আমাদের যে এসডি বা গোয়েন্দা সংস্থা বা তাদের যে ভেরিফিকেশন প্রসেস কি কথা আমরা জানি, আমরা দেখিয়েছি বিভিন্ন সময়। আমরা যদি গণমাধ্যম কর্মীরাও যদি কখনো কোনো প্রোগ্রামে যাই, আমাদের মোটামুটি 14 জেনারেশনে জায়গা নিয়ে নেওয়া হয় আমাদের সমর্থন আছে, আপনি সাহিত্য কীভাবে পাবেন? এই প্রশ্নটি কিন্তু সাধারণ সব মানুষের কাছে। ধন্যবাদ, আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। আপনাদেরকে আমরা প্রথমেই বলেছি যে তিনি একজন প্রতারক এবং ধুরন্ধর প্রকৃতির লোক। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে উনি গিয়ে ছবি উঠিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, ঠিক সেভাবে বিভিন্ন কৌশল সে বিভিন্ন সময় অবলম্বন করে। আমরা আশা করি আমরা এই জন্যই তার এই অবস্থা হয়েছে, আজকে এই প্রতারকের এই পরিণতির সৃষ্টি হয়েছে। আচ্ছা, এটা আমরা তো তাকে মাত্র আজকে অ্যারেস্ট করেছি, তার সাথে কথাবার্তা হচ্ছে। মামলার তদন্তকারী অফিসার যিনি থাকবেন, মামলার তদন্তকারী অফিসার আরো বিস্তারিত এই বিষয়ে তদন্ত করবেন। আমার দুটো প্রশ্ন ছিল। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যতটুকু বিভিন্ন সময় গুঞ্জন শুনেছি তার অনুপস্থিতিতে যে তিনি শাহিদ করিম ভারতে চলে গেছেন, এই কথাটা কতটা সত্য? এক। আর দুই নম্বর কথা হচ্ছে যে লুকিয়ে থাকার সময় বা পালিয়ে থাকার সময় উনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন? আমরা পালিয়ে থাকার সময় তাকে আমরা ফলো করেছি এবং সব পয়েন্ট যদি আমরা জানতে পারতাম ওই পয়েন্টই আমরা হয়তো বা তাকে ধরতে পারতাম। আমরা যখন জানতে পেরেছি, তখন তাকে পিন পয়েন্টেড করতে পেরেছি, তখনই তাকে আমরা অ্যারেস্ট করেছি। আমি যদি জানতে চাই, আপনারা যখন সাহেব হেলিকপ্টার করে নিয়ে এসেছেন, নামার পরে আমরা দেখতে পেয়েছি যে
ডিরেক্টর ইন্টেলিজেন্স কিছু একটা বলছেন, তো তিনি আসলে সেখানে আসলে কি বলেছেন, এরপরে তাকে ধরার পরে আসলে কি বলেছেন সেটা একটু জানতে চাই। আর অনেকে বলছেন যে তিনি বলেছেন যে 6 মাস পরেই আবার বেরিয়ে আসবে, এরকম কোনো কথা আসলে বলেছেন? আচ্ছা, এটা আমার ঠিক জানা নেই। আর অনেক কথা বলেছে যেটা আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না। তদন্তের স্বার্থে এই কথাগুলো আমরা না বলাই শ্রেয় বলে মনে করছি। আমরা আজকেই হ্যান্ডওভার করব। না, এই ধরনের তথ্য আমাদের কাছে জানা নেই। আপনার কাছে থাকলে আপনি জানালে আমরা দেখব। আমরা একটা তদন্তকারী অফিসারের কাছে হ্যান্ডওভার করব, ডিএমপির কাছে হ্যান্ডওভার করব। আপনাদের এই যে স্বাধীনতা এত বড় একটা অপারেশন আপনারা সফল করেছেন, তো বিষয় হচ্ছে আপনারা বলছেন যে বহু বছর তো শুধু অপরাধী না, যারা ভুক্তভোগী সে তারাও একটা বড় ফ্যাক্টর এখানে। তাদের ব্যাপারে যেহেতু পুলিশের কাছে মামলা চলে, তারপরেও যারা আসলে ভুক্তভোগী, আমরা বেশ কয়েকজন দেখেছি যে সকাল থেকে আপনাদের সদর দপ্তরে এসে কয়েকজন ভুক্তভোগী করছেন, তো তাদের ব্যাপারে আসলে কি হবে? আপনারা এই ব্যাপারে কোনো সাজেশন বা কোনো একটা ভুক্তভোগী যারা আমাদের কাছে আসছেন তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিচ্ছি, সহায়তা করছি কিভাবে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় যাবেন বা আমাদের কাছে যদি আসতে চান আমরা সেই সহায়তা তাদেরকে প্রদান করছি। আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে গত 12 জুলাই তারিখে আমরা আরেকটি হসপিটাল SHS হসপিটালেও আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি এবং ওই যে এই হসপিটালের মালিকের বিরুদ্ধে এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যেখানে আমরা তথ্য পাচ্ছি সেখানেই আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হোক বা বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য থেকে যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর আছি। আমার নাম আল আমিন, আমি মানব জমিনে কাজ করি। আমার দুটো প্রশ্ন, যে আপনারা পুলিশের বাইরে আলাদাভাবে রিমান্ড দেবেন কিনা, এটা একটা। তার ইন্ধন যারা তাকে ইন্ধন দিয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন? আমরা বলেছি যে আমরা যিনি তদন্তকারী অফিসার, মামলার তদন্তকারী অফিসারের কাছে আমরা তাকে হ্যান্ডওভার করব। পরবর্তী ব্যবস্থা মামলার তদন্তকারী অফিসার নিশ্চয়ই যিনি তদন্ত করবেন তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা, তার মেধা দক্ষতার আলোকে এবং আইনের আলোকে উনি তার ব্যবস্থা নেবেন। সেই ব্যাখ্যায় তারা বলে যে তাদের মন্ত্রণালয়ের নির্দেশে তার এই মানে যে সুবিধাটা দেওয়া হয় বা যে কার্যক্রমটা সেটা দেওয়া হয়। এরপরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আবার স্বাস্থ্যের ডিজিকে শোকজ করে। আমার জানতে চাওয়ার যে বিষয় হচ্ছে যে সে এইরকম একটি কাজ করলো এরকম মহামারীর সময়ে, এই ঘটনার সঙ্গে আর যারা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তরে যারা মানে সে একাউন্টটি অবশ্যই করেনি, কারণ আমার সংশ্লিষ্টতা সেখানে আছে, তো সেরকম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? ধন্যবাদ। আপনি খেয়াল করেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে এটা মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ বিষয় হিসেবে আমরা দেখছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা তো নিচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা নিয়ে যেটা দরকার তারা তাদের যে টার্মস অফ রেফারেন্স আছে সেই অনুযায়ী তারা দায়িত্ব পালন করছে। ওনারা দেখছে। আব্দুল্লাহ আলী, আমি ঢাকা ক্লিনিকে কাজ করি। তো প্রথমে সাধুবাদ জানাচ্ছি আপনাদের এই এত দীর্ঘ প্রতিষ্ঠা আপনাকে ধরেছেন।
পাশাপাশি আমরা যেটা দেখেছি, একটা ছবি দেখেছি যে তাকে ধরা হয়েছে, তার কোমরে অস্ত্র, সেই অবস্থায় ছবি তোলা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে র্যাব ফোর্স কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এরকম একটা অস্ত্র তার কাছে রেখে ছবি তোলা? এটা আমি দেখিনি, এটা আমরা পরে দেখি। আমরা মাননীয় পরিচালক, আমি থেকে আমার প্রশ্ন ছিল যে জিজ্ঞাসাবাদে যদি আরো কোনো রাঘব বোয়ালের নাম আসে সেখানেও কি আপনারা একই ধরনের অপারেশন চালাবেন কিনা? আর এই স্বাস্থ্য খাতের যে দুর্নীতি কিংবা অনিয়ম হচ্ছে, অন্যান্য স্বাস্থ্য হসপিটালে আপনাদের এই চলমান থাকবে কিনা এই অভিযানটি? আমি এর মধ্যে একটু আগেই বলেছি যে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা তথ্য পাচ্ছি, যেখান থেকে তথ্য পাচ্ছি যাচাই বাছাই করে আমরা কিন্তু এই 6 তারিখের পরে 12 তারিখেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি, এবং এটা তো একটা চলমান প্রক্রিয়া। আচ্ছা, এটা এরপরে আরেকটা প্রশ্ন। মামলায় মাহবুব নামে একজন আসামি আছে, ওনার পিতার নাম আব্দুল আছে, ঠিকানা আব্দুল ওনার কর্মচারী। এই মাহবুব কি মাহবুব আমার জীবন এটা যখন আমরা মামলা করি তখন এই হিসেবে যে নাম পাওয়া গিয়েছে সেই হিসেবে আমরা লিখেছি। এরপরে এটার এই মাহবুব সেই মাহবুব কিনা বা তার নামটা প্রকৃতপক্ষে কি, এটা একটা যাচাইয়ের একটা প্রক্রিয়া আছে। ওই প্রক্রিয়াতে তদন্তকারী অফিসার এটা নিশ্চিত করে নেবেন। যোগাযোগ করেছি। এক, 2 নম্বরের কথা হচ্ছে যে আমরা হাসপাতাল বললেন যে আমরা এই হাসপাতালে গত 12 তারিখে আনোয়ার খান মেডিকেল থেকে শুরু করে অন্য মেডিকেলের বিরুদ্ধে আমরা রিপোর্ট করছি, বিভিন্ন ধরনের অভিযোগ আসছে অন্য মিডিয়ার মধ্যে। আপনারা এই ধরনের হাসপাতালগুলোতে আরো আমি ইতিমধ্যে বলেছি যে আমরা যেখানে সুনির্দিষ্ট তথ্য পাচ্ছি, গোয়েন্দা তথ্য পাচ্ছি, সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা জালিয়াতির বিষয়টা জালিয়াতি তথ্য রয়েছে, এই মানে প্রায় 9 দিনে অনেক ভুক্তভোগী আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং 60 টাকা আপনারা জেনেছেন। আসলে কত টাকা করছে এটা তো আমাদের দেখতে হবে, এই মুহূর্তে আমি বলতে পারবো না। অনেক অভিযোগকারী আমাদের কাছে এসেছে, এটা আমাদের করতে হবে। এটা আমাদের যে অভিযোগের যে সেন্টার আছে তাদের কাছে অভিযোগ করেছে, সেখান থেকে দেখে আমাদের বলতে হবে যে কতজন এসছে। আমি প্রশ্নটা বুঝতে পারিনি, প্লিজ আবার করবেন। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তরে বলছি যে আপনারা দেখেছেন যে তাকে গ্রেফতারের পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, এরপরে ঢাকা এসেছি। ঢাকার পরে ঢাকাতেও তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করেছি এবং আমরা উল্লেখ করেছি যে আমরা জাল টাকা উদ্ধার করেছি। আমরা যে তথ্য পাই এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে থাকি এবং তথ্য যেটা পেয়েছি এখন পর্যন্ত সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। এখন আমরা তাকে আইওর কাছে আমরা হ্যান্ড ওভার করবো এবং আইও পরবর্তী ব্যবস্থা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ধৈর্য ধরে এখানে এতক্ষণ বসেছিলেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু বিভিন্নভাবে পত্রিকায় 56টা মামলা, আসলে প্রকৃত মামলার সংখ্যা কত আপনারা পেয়েছেন? একটা পেয়েছেন গত 9 দিনে। আর অতীতে অনেকগুলো বড় বড় অপারেশন করেছেন, সম্রাট পাপিয়া অনেকগুলো অপারেশন করেছেন আপনারা এই সময়, অনেক ধন্যবাদ আপনাদের। এই মামলাটাকে আপনারা মামলার মতো ভার আপনাদের কাছে রাখবেন। আপনি বলে দিয়েছেন যে ঢাকা মামলা রাখার ব্যাপারে কোনো ধরনের বিকল্প করছেন কিনা?
মামলার তদন্তের বিষয়ে আপনাকে বলছি যে আমরা যদি বিব্রত বোধ করতাম তাহলে তো তাকে আমরা অ্যারেস্ট করে আনতাম। তো এই বিব্রত বোধ করার কোনো প্রশ্নই আসে না। এবং আমরা মামলা আমাদের কাছে মামলার তদন্ত গ্রহণের জন্য যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া অনুসরণ করে আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করছি। Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Next time. Thank you. সহকর্মী সুমনকে ধন্যবাদ, কারণ তার মাধ্যমে আমরা র্যাবের সদর দপ্তর থেকে আনুষ্ঠানিক ব্রিফিংটি শুনছিলাম এবং সেখানে জানানো হয়েছে যে প্রতারণা ও অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রচারের পর শাহেদকে গ্রেফতারে র্যাব অভিযান চালায় এবং তাকে গ্রেফতারের পর উত্তরা কার্যালয় থেকে 1,46,000 জাল টাকা উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ব্রিফিংয়ে। নিউজ এট 3-তে সময় হলো বিরতি নেওয়ার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3-তে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য খবরে। এর আগে ভোরে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে র্যাব, জানাচ্ছেন সাব্বির আহমেদ। গ্রেপ্তার এড়াতে মাথার চুল কালো করেছেন, ফেলেছেন গোফ, বোরখা পরে সেজেছেন নারী, বারবার ভোল পাল্টেছেন, ফেলে দিয়েছেন ব্যবহৃত মোবাইল, যোগাযোগ বন্ধ করেছিলেন পরিচিত জনদের সঙ্গে। প্রতারক হিসেবে এর আগে জেলখাটায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সব কৌশলই অবলম্বন করেছেন শাহেদ, কিন্তু শেষ রক্ষা হয়নি। নানা জায়গায় ঘুরে অবস্থান করছিলেন নিজের গ্রামের বাড়ি সাতক্ষীরা সীমান্তের আশপাশে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে র্যাব। সঙ্গে ছিল একটি অস্ত্র ও 3 রাউন্ড গুলি। গ্রেপ্তারের পর বুধবার সকাল 9টায় র্যাবের হেলিকপ্টারে করে শাহেদকে তেজগাঁ পুরানো বিমানবন্দরে নিয়ে আসা হয়। সীমান্ত এলাকা দিয়ে শাহেদ দেশের বাইরে পালিয়ে যেতে পারে এমন তথ্য আগে থেকেই ছিল র্যাবের কাছে, আর তাই সবগুলো সীমান্তে ছিল কড়া নজরদারি। কিন্তু তারপরও কেন 9 দিন সময় লাগলো, এমন প্রশ্ন ছিল র্যাব কর্মকর্তার কাছে। একটুর জন্য হয়তো মিস করেছিলাম, এরকম কয়েকবার হয়েছিল। তো সর্বশেষ আমরা গত রাত এবং গত পরশু রাত আমরা অনুসরণ করে আজকে ভোর রাতে 5:10 সে কাভার নেওয়ার জন্য সে বোরখা পরেছিল এবং তার সাথে লোকাল দালাল ছিল যারা পাস করে সীমান্ত। এইরকম কিছু দালালের নামও আমরা পেয়েছি, আমরা কাজ করছি। একটা নৌকা ভাড়া করেছিল, তো ওই নৌকাতে উঠবার আগেই আমাদের উপস্থিত টের পেয়ে সে একটা কাদার মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছিল এবং আপনারা দেখেছেন তার বোরখা ছিল এবং সে যেটা করেছিল তার মোচ সে ট্রিম করেছিল। তো যার কারণে একটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল, মানুষ মনে করেছিল কোনো পাগল মনে শুয়ে আছে। একটি ওয়ারেন্ট আছে তার নামে, সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ঢাকায় যে মামলাটি হয়েছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র গুলি রাখার জন্য সাতক্ষীরার দেবহাটা থানায় একটি মামলা হবে এবং মূলত সাতক্ষীরার একটি অস্ত্র মামলা এবং পরবর্তীকালে ঢাকার যে প্রতারণার মামলা আছে সেই মামলাতে আমরা আইনানুগভাবে তাকে। করোনা নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়া, করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা বলে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করা এবং বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি করে সরকারের কাছ থেকে 1,96,00,000 টাকা বিল চাওয়া সহ প্রতারণার বেশ কিছু অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয় র্যাব। তারপর থেকেই শাহেদকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। নিউজ এট 3-তে আবারও সময় হলো বিরতি নেওয়ার, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3-তে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড নামে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠন করা হয়েছে। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড NWPGCL এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন CMC এর মধ্যে এই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট মঙ্গলবার LWPGCL সভাকক্ষে সই হয়। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেটার প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। লাভজনক হওয়ায় ঝিনাইদহের মহেশপুরে জনপ্রিয় হয়ে উঠছে পাবদা মাছের চাষ। মাটি ও পানি পাবদা চাষের উপযোগী হওয়ায় উপজেলায় এখন খামারির সংখ্যা 30, অথচ 4 বছর আগে মাত্র 2 জন পাবদা মাছের চাষ শুরু করেছেন। মৎস্য বিভাগ জানিয়েছে, গেল মৌসুমে মহেশপুরে পাবদা মাছের উৎপাদন হয়েছে 150 টনের বেশি, যার বেশিরভাগই রপ্তানি হয়েছে ভারতে। আগামী মৌসুমে উৎপাদন আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের। খামারিরা জানান, ময়মনসিংহের বিভিন্ন বেসরকারি হ্যাচারি থেকে পাবদার পোনা সংগ্রহ করেন তারা। মাছ বড় হলে খরচের প্রায় দ্বিগুণ টাকা উঠে আসে, আর চাহিদা থাকায় পুকুর পাড়ির সব মাছ বিক্রি হয়ে যায়। এই ছিল নিউজ@3, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।